নির্বাচন নিয়ে শঙ্কা এনসিপির, পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি। চলতি মাসেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, লুটের অস্ত্র উদ্ধারের নির্দেশ ইসির। ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ, সুষ্ঠু নির্বাচন ও দেশের উন্নয়নে সহযোগিতা কামনা। দেশের 10 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় চরম বিপাকে খেটে খাওয়া মানুষ, হাসপাতালেও রোগীর ভিড়। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। পরিবেশ তৈরি না হওয়ার অভিযোগ করে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এনসিপি। পাতানো ভোটের চেষ্টা চললে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসি কাজ করছে উল্লেখ করে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, ভোটের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধারের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে প্রার্থিতা ফিরে পেতে 2 দিনে আপিল করেছেন 164 জন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল, বাদ পড়াদের পাশাপাশি আবেদন করছেন বৈধ ঘোষিত প্রার্থীর বিপক্ষেও। প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করলেও ভোটের পরিবেশ নেই বলে মনে করেন কেউ কেউ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তাদের। প্রতিনিয়ত আমরা বুলিং এবং বিভিন্নভাবে হুমকি ধমকির শিকার। শুধু প্রার্থী না, যারা ভোটার তাদের নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা শঙ্কিত। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই। প্রশাসন ক্ষেত্র বিশেষে নিরপেক্ষ নেই, আমি তা যা দেখছি। এদিন বিকেলে সিএসির সঙ্গে দেখা করেন এনসিপির প্রতিনিধি দল। পরে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ভোটের পরিবেশ তৈরি করতে পারেনি ইসি, সে কারণে নির্বাচন হওয়া নিয়েই শঙ্কা তার। পাতানো নির্বাচনের চেষ্টা অব্যাহত থাকলে মাঠে নামার হুঁশিয়ারি দেন এনসিপির মুখপাত্র। আমরা যদি দেখি আবারও পুরনো সেটেলমেন্টের মধ্য দিয়ে, আবারও কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে এবার জনগণকে আবার প্রতারিত করার মতো কোনো ধরনের লক্ষণ যদি আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামব। পক্ষপাত মুক্ত থাকতে ইসির প্রতি আহ্বান জানিয়ে সিএসির সঙ্গে দেখা করেন ইসলামী আন্দোলনের প্রতিনিধিরাও। প্রশাসনের মধ্যেও একদিকে হেলে গেছে, সেটাও আছে। 2-1টি রাজনৈতিক দলের প্রধান তারা ভিভিআইপি প্রটোকল পাচ্ছে, এটা জনমনে নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আছে এবং এটা লেভেল প্লেইং ফিল্ডের জন্য অন্তরায়। এদিকে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনী সেলের সঙ্গে মত বিনিময় করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কাজ করছে ইসি। থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনো উদ্ধার হয়নি উল্লেখ করে নির্বাচনের আগেই উদ্ধারের নির্দেশ দেন তিনি। 100% আপনারা খুঁজে পাবেন এমনটা আমরা আশা করছি না, কিন্তু আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। নির্বাচনের রোহিঙ্গা এবং অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্ত সিল করা হবে বলেও জানান এসি সানাউল্লাহ। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ঘিরে পুলিশ আনসার কোস্টগার্ডের প্রশিক্ষণ শেষ হয়েছে। চলতি মাসেই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোস্টাল ব্যালটে ভোট দিতে 15,33,682 জন তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে দেশে 7,61,240 জন এবং প্রবাসী 7,82,552 জন। আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে অ্যাপ তৈরি হচ্ছে জানিয়ে শফিকুল আলম বলেন, গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে আগামী 100 বছরের নির্দেশনা পাবে দেশ। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বিষয়ে তথ্য দিতে প্রধান উপদেষ্টার দফতরে সপ্তাহে 3 দিন সংবাদ সম্মেলন করবে বলেও জানান প্রেস সচিব। আরেকটা বিষয় হচ্ছে যে সিকিউরিটি সিচুয়েশন ইলেকশনের সাথে এটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার যারা, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে, বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। প্রতিটা মানুষই গণভোটের মেসেজটা পাবেন। গণভোটের মাধ্যমে 100 বছরের বাংলাদেশের দিক নির্দেশনা থাকবে। ঢাকার 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাক্ষাৎ করেছেন ইইউ প্রতিনিধি দল। এ সময়
নির্বাচন ও দেশের উন্নয়নে ইইউ এর সহযোগিতা চান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলীয় 7 দিনের শোক শেষ হলো মঙ্গলবার। এখনো সমবেদনা জানাতে দলের গুলশান কার্যালয়ে আসছেন অনেকেই। পাশাপাশি আছে নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততাও। নির্বাচন ও দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যস্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11টায় গুলশান কার্যালয়ে ঢাকা 17 আসনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক ও দিক নির্দেশনা নির্বাচনে দলকে কাঙ্ক্ষিত ফলাফলের পথে এগিয়ে নেবে। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমান আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। রাতে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচন এবং দেশের উন্নয়নে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের কাছে সহযোগিতা চেয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়ন বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদেরকে অনুরোধও করেছেন যে আগামী দিনে ইউরোপিয়ান ইউনিয়নের যেন আরও বেশি সহযোগিতা করে। তারা বলেছেন যে অধিক পরিমাণে সহযোগিতা নিয়ে আগামী দিনে বাংলাদেশের পাশে দাঁড়াবে। নির্বাচনের পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছে বিএনপি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচনে জনমানুষের প্রত্যাশা পূরণে দলীয় ঐক্যের জয় হবে জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। সেজন্য প্রার্থীদের পক্ষ থেকে ভোটারদের কাছে তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি। অন্যদিকে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ভোটের মাঠে কাজ করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। চলছে কুরআন তিলাওয়াত ও দোয়া মুনাজাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে অবসান হবে দেশের অচলাবস্থার। দেশের একটা রেডিক্যাল চেঞ্জ হতে হবে। বর্তমানে আমরা যে একটা পাহাড় সময় একটা ঝামেলার ভিতরে ছিলাম, সেটার থেকে আমাদেরকে ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে হবে। যে এই দলে আসুক না কেন, যাতে সুস্থ পরিবেশ থাকে। ফ্যাসিস্টরা আমাদের দেশটাকে শেষ করে দিয়ে গেছে, যাতে নতুন করে পুনর্গঠিত হোক। তৃণমূল নেতাকর্মীরা জানান, ভোটারদের মন জোগাতে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তারা। যারা ভোটার ওনাদের কাছে যাচ্ছি, ওনাদেরকে বুঝাচ্ছি যে জানাশোনা মাকে ভোট দিলে আমরা কি কি করব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে বাক স্বাধীনতা, এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এর ভালো রেসপন্স পাচ্ছে। এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। আমার বিশ্বাস সবাই এবার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোটাররা ভোট দিবে এবং সবার গ্রহণযোগ্যতায় ইনশাআল্লাহ আমাদের দেশে একটা স্থিতিশীলতা আসবে। এবার আমার বিশ্বাস যে নেতা নেত্রীরা যদি কাছে না যায়, ভোট পাওয়ার সম্ভাবনা কম। যেহেতু কোনো নির্দিষ্ট দল এখন ক্ষমতায় নেই, সেই জন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার ব্যাপারও নাই। সুতরাং একটি সুন্দর এবং নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এবং বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। এবারের নির্বাচনে ঐক্যের জয় হবে, পূরণ হবে দেশ গঠন ও মানুষের প্রত্যাশা, এমনটাই মনে করছেন তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। আবারও শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভোট গণনা। বুধবার রাত 12:40 এই গণনা কার্যক্রম শুরু হয়। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফার ভোট গণনা শুরু হয়। পরে মেশিনের কারিগরি ত্রুটির কারণে রাত 8:50 ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে প্রার্থীসহ অংশীজনদের সঙ্গে আলোচনা করে আসে নতুন সিদ্ধান্ত। নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি জানান, প্রথমে একটি কেন্দ্রের ভোট হাতে গণনা করা হবে, পরে এই কেন্দ্রের ভোটই 2 কোম্পানির 2 মেশিনে গণনা করা হবে। হাতে গণনার ফল পাওয়ার পর সেই ফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে সেই মেশিন দিয়েই সব কেন্দ্রের ভোট গণনা করা হবে। ব্যালট ম্যানুয়ালি গণনা করে তা আবার ডিজিটালি গণনা করা হবে মেশিনে। যদি দুটো মেশিনে যেই ফলাফলটা ম্যানুয়ালি ফলাফলের কাছাকাছি হয়, তাহলে এবং কাছাকাছি হয় মানে ম্যানুয়ালি যে ফলাফল তার সাথে মিলে যায়, তাহলে আমরা সেই মেশিনেই বাকি ভোটগুলা গণনা করা হবে। এই ব্যাপারে বিস্তারিত জানাতে আমরা যুক্ত হচ্ছি রিপোর্টার শাকির আহমেদের সঙ্গে।
শাকির, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গ্রহণ শেষে তাদের যে ভোট গণনার প্রক্রিয়া সেটি কিন্তু দ্বিতীয় দফায় শুরু হয়েছে 12:40 যেমনটি জানানো হয়েছে যে আসলে প্রথমে 8:50 ভোট চলাকালে আসলে কারিগরি জনিত ত্রুটির কারণে সেই ভোট গ্রহণের পর ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি স্থগিত করা হয়, কিন্তু পরবর্তীতে আবারও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন তারা এবং যারা অংশীজন রয়েছেন সবার সমন্বয়ে একটি মিটিং অনুষ্ঠিত হয় এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে আবারও যে ভোট গণনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি শুরু হয়। যে এখানের যে একজন নির্বাচন কমিশনার রয়েছেন অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দুটি কোম্পানির মেশিনে আসলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ভোট গণনা কার্যক্রম সেটি করা হচ্ছে। সেই ক্ষেত্রে তারা প্রথমে একটি কেন্দ্রের ভোট আসলে ম্যানুয়ালি অর্থাৎ হাতে গুনে দুটি মেশিনই তারা আসলে যে পরীক্ষা করবেন যে কোন মেশিনটিতে কয়টি ভোট দেখায়। তো ম্যানুয়ালি যেটি গণনা করা হবে অর্থাৎ হাতে গণনার সংখ্যার সঙ্গে যে কোম্পানির মেশিনের সংখ্যা মিলবে সেই কোম্পানির মেশিন দিয়ে আসলে অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে অর্থাৎ পুরো কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ফলাফল সেই কোম্পানির মেশিন দিয়েই গণনা করা হবে এবং পুরো প্রক্রিয়াটি ডিজিটালি করা হবে। যদিও এই কারিগরি ত্রুটি আছে কিনা সেটি আসলে র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ দৈবচয়ন ভিত্তিতে আসলে বারবার চেক করা হবে যে এই প্রক্রিয়াটিতে আসলে কোনো ধরনের কারিগরি ত্রুটি আছে কিনা বা এই প্রক্রিয়াটি ত্রুটিমুক্ত কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ যে ডিজিটালি গণনার পরও কিন্তু মাঝে মাঝে হাতে সেটি পরীক্ষা করা হবে। সব মিলিয়ে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে সেই বহুল প্রতীক্ষিত শিক্ষার্থী সংসদের যারা নেতৃত্ব দেবেন তাদের যে পরিচিতি বা তারা কে হবেন সেটির জন্য তারা অপেক্ষা করছেন। শিক্ষার্থীরা বলছেন যে দীর্ঘদিন পর অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর বিশ্ববিদ্যালয় আইনে কিন্তু এই শিক্ষার্থী সংসদ ছিল না, পরবর্তীতে সেটিকে কিন্তু আইন করে বা সেই বিশ্ববিদ্যালয়ের যে আইনে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সেই আইনটি সংশোধন করে কিন্তু এই শিক্ষার্থী সংসদের বিষয়টি সংযুক্ত করা হয় এবং প্রথমবারের মতো এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই শিক্ষার্থী সংসদ নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে। সেই ক্ষেত্রে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, তারা তাদের প্রতিনিধি নির্বাচনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটিতে অংশগ্রহণ করেছেন। এখন আসলে ভোট গণনা শেষে কে হচ্ছেন তাদের প্রতিনিধি সেটি আসলে দেখার জন্য বা সেটি শোনার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে রয়েছে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত আছেন, এজেন্টরা উপস্থিত আছেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা এই ফলাফল জানার জন্য অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের সর্বশেষ খবরাখবর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাকির আহমেদ। শীতের দাপটে জুবুথুবু প্রাণ প্রকৃতি, 10 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তীব্র ঠান্ডায় চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালেও বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আবহাওয়া অফিস বলছে বাতাসে ভাসমান বস্তুকণা বাড়ায় কাটছে না কুয়াশা, বাড়ছে শীতের অনুভূতি। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের দাপট। সূর্যের দেখা পেতে অপেক্ষা করতে হচ্ছে অনেক বেলা পর্যন্ত। মঙ্গলবার রাজশাহীতে তাপমাত্রা নামে 7 ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন। শীতের কারণে 11টা বাজিলে লোক দেখা যাচ্ছে না। ঠান্ডা খুব কঠিন অবস্থা বাবু, হাত পা শিখতে আসতেছে খালি। চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 7.5 ডিগ্রি সেলসিয়াসে। এছাড়াও বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। জমিতে কোনো কাজ কাম করা যাচ্ছে না, বেতনের যে কি হবে আল্লাহ জানে। খালি গাড়ি আসার লাগলো, প্যাসেঞ্জারও চড়তে চায় না ঠান্ডার জন্য। বৈরী আবহাওয়া কষ্ট বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। তীব্র শীতে ঘর থেকে বেরিয়ে দুর্ভোগে পড়ছেন অনেকেই। 5-7 দিন থেকে এরকম অবস্থা হয়ে গেছে, কাজ কম নাই, আমাদের কাজ কম করার খুব অসুবিধা। মঙ্গলবার রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে বায়ু দূষণের কারণে বাতাসে বেড়েছে ভাসমান বস্তুকণা, এতে কাটছে না কুয়াশা, এতে বাড়ছে শীতের অনুভূতি। কুয়াশা ফরমেশনের জন্য এক ধরনের পার্টিকেল লাগে, যেটা পলিউশনের যে পার্টিকেল রয়েছে এটা অনেকটা কুয়াশার মধ্যে কাজ করে। কুয়াশা থাকার কারণে রাতের তাপমাত্রা যাই থাকুক, কিন্তু রাতের যে ঠান্ডা এটা সারাদিন
এটা কন্টিনিউ করে। তীব্র শীত ও বায়ু দূষণের কারণে হাসপাতালে বেড়েছে জ্বর, সর্দি, নিউমোনিয়া সহ শ্বাসতন্ত্রের জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। ফারিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে এমন মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা জানান, মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তিনি আরও জানান, সরবরাহ ঘাটতি নয়, শীতের চাহিদা বাড়ায় বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। আর অর্থ উপদেষ্টা জানান, ভারত বাংলাদেশ টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। হঠাৎ করেই কদিন ধরে বাজারে এলপি গ্যাসের তীব্র সংকট, সঙ্গে বাড়তি দাম নেয়ার অভিযোগ তো আছেই। এমন পরিস্থিতিতে বেকায়দায় পড়েছেন নগরবাসী। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জ্বালানি উপদেষ্টা জানান, কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে এলপিজির। তবে সংকট সমাধানে কাজ করছে সরকার। আমদানি গত মাসের তুলনায় এই তুলনায় বেশি, সুতরাং সেই দিক থেকে এই ধরনের কোনো ঘাটতি হওয়ার কথা না। এলপিজি যারা করে তারা আশা করতেছিল দাম বাড়বে, এইটার অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলছি যে প্রত্যেক জেলায় জেলায় মোবাইল কোড করা হয়। দাম অস্বাভাবিক হয়েছে, এটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। বাসাবাড়িতে তিতাস গ্যাসের সংকট নিয়ে উপদেষ্টা জানান, সরবরাহ ঘাটতি নয়, শীতে চাহিদা বাড়ায় সমস্যা তৈরি হয়েছে। শীতকালে যে আমাদের গ্যাসের একটা পাইপলাইনে, অন্যান্য বিদেশে যেটা করে কি ওরাকে পাইপলাইনকেও হিট করে, কিন্তু আমাদের তো সেই ব্যবস্থা নেই। আমাদের ওই জন্য এটার জন্য এটা কিন্তু কোনো সাপ্লাইয়ের অভাবের জন্য না, আমরা কিন্তু যে পরিমাণ এলএনজি আনার কথা সেই পরিমাণ এলএনজি আনতেছি। এদিকে ক্রিকেটার মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় নতুন করে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক। অর্থ উপদেষ্টা জানান, এই টানাপোড়েনের প্রভাব পড়বে না অর্থ বাণিজ্যে। অর্থনৈতিক হিসেবে যেটা দরকার আমাদের এবং যেটা আমরা একদম রেশনাল ওয়েতে ডিসিশন যেগুলো নিচ্ছি, সেটা অর্থনীতির সাথে আমার মনে হয় অ্যাটলিস্ট আমাদের পারচেজের ব্যাপারে এগুলো আমরা করব। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান করবে দুই দেশ, বলছেন অর্থ উপদেষ্টা। দুই পক্ষে এটা বিবেচনা করে এটাকে দিতে হবে। আমরা চাই না কোনোভাবেই কিন্তু আমাদের সম্পর্ক আপনি রাজনৈতিক ক্ষেত্রে বলে অর্থনৈতিক ক্ষেত্রে এটা হ্যাম্পার হয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এনইআইআর সিস্টেম চালু নিয়ে সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অভিযোগ তুলেছেন মোবাইল ব্যবসায়ীরা। ডিআরইউতে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, মার্চ পর্যন্ত সময় দিয়েও 9 উৎপাদক প্রতিষ্ঠানের স্বার্থে সিদ্ধান্ত বদল করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এদিকে পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন ভেঙে ব্যবসা করার অভিযোগ তুলেছেন হ্যান্ডসেট উৎপাদকরা। আর মানুষের সহানুভূতি পেতে আন্দোলনে নারী ও শিশু ব্যবহারের নিন্দাও জানিয়েছে এমআইওবি। করফাঁকি ও অবৈধ ফোনের ব্যবসা বন্ধে গেল বছরের 16 ডিসেম্বর থেকে দেশে এনইআইআর সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। আর আনঅফিসিয়াল ফোন বেচাকেনা ও আমদানির সুযোগ দেয়া হয় চলতি বছরের 15 মার্চ পর্যন্ত। তবে হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে 1 জানুয়ারি এনইআইআর সিস্টেম চালু এবং আনঅফিসিয়াল ফোন বৈধ করার সুযোগ দেওয়া হয় 31 ডিসেম্বর পর্যন্ত। এনআইআর সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে মঙ্গলবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্ত বদলের জন্য প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে দায়ী করে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। সংগঠনটি বলছে, এই সিদ্ধান্তে মোবাইল বাজারে উৎপাদক প্রতিষ্ঠানের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে। তৈয়ব সাহেব উনি কথা দিয়েছিলেন মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে। বিটিআরসির ওয়েব পেজে দিয়েছিল না, দেওয়ার পরে 3-4 দিনের মাথায় সেটা সরিয়ে ফেলছে। তো এটা তো আসলে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করা হচ্ছে। পাল্টা সংবাদ সম্মেলনে মোবাইল ফোন ব্যবসায়ীদের আন্দোলনের কড়া সমালোচনা করেছে হ্যান্ডসেট উৎপাদকদের সংগঠন এমআইওবি। এনইআইআর সিস্টেমকে কেন্দ্র করে মোবাইল ব্যবসায়ীরা মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ সংগঠনটির। দেয়ার ইন্টেনশনাল প্ল্যান, ইট ইজ আ পার্ট অফ দেয়ার ক্যাম্পেইন যে আমরা মহিলাদের নিয়ে আসবো, সো দ্যাট আমরা একটা সিম্পেথি পেতে পারি, সবাই ইনপুট করতে পারবে। এই দরজাটা সবার জন্য ওপেন। সুতরাং এই যে বৈষম্য বা সিন্ডিকেটের কথা কেন আসতেছে, এটা আমার মাথায় ধরতেছে না। এ সময় বিশ্ববাজারে চিপসেটের দাম বাড়ায় সম্প্রতি দেশের বাজারে স্মার্টফোনের দামও বেড়েছে। এর সঙ্গে এনইআইআর সিস্টেম চালুর কোনো সম্পর্ক নেই বলে জানায় এমআইওবি। সবগুলো ডেটা এখন এনইআইআর সিস্টেমে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আন্তঃমন্ত্রণালয়ে তথ্য আদান প্রদান না হওয়ায় সরকারের ব্যয় বাড়ছে। একই কাজ একাধিকবার করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব।
একই অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন মনিটরিংয়ে স্যাটেলাইটের ব্যবহার করবে তার মন্ত্রণালয়। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড আয়োজিত বিজনেস স্ট্র্যাটেজিক ডায়ালগ অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, স্যাটেলাইটের মাধ্যমে শুধু যোগাযোগ সম্প্রচার, টেলিযোগাযোগ, ইন্টারনেট সেবার সম্প্রসারণ নয়, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা নিজস্ব স্যাটেলাইটের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কাজ করতে সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতি আহ্বান জানান। আমাদের সবাইকে যদি স্যাটেলাইট ইমেজ কিনতে হয়, সরকারকে অনেক টাকা খরচ করতে হবে। তো এখন আমরা যদি নিজেদের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে যদি কাজ করি, আমাদের এই কাজগুলো সহজ হবে। আমাদের আসলে বনের সেক্টর, এই যে বলে না 5 লক্ষ বন গাছ লাগানো হলো, এটা তো হাতে গুনে ফেলা অসম্ভব কাজ একটা। তো সেখানে যদি আমরা প্রযুক্তির সহায়তা নিয়ে একটা প্রকল্প করতে পারি, অন্তত একটা বনে আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি, আমার ধারণা তাতে জবাবদিহিতা বৃদ্ধি পাবে, তাতে দুর্নীতি কমবে, তাতে বন কর্মীদের যে ঝুঁকি সেটা কমবে। দুর্নীতি মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিতে যাচ্ছে দুদক। এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে 615 কোটি টাকা আত্মসাতের ঘটনায় তাকে সহ 30 জনকে অভিযুক্ত করে কমিশন চার্জশিটের অনুমোদন দিয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে আলাদা মামলা করেছে সংস্থাটি। আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। আওয়ামী সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী হিসেবে পরিচিত নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে ঋণের নামে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 3টি মামলা করে দুদক। এবার কারাগারে থাকা নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে চার্জশিট দাখিল করতে যাচ্ছে সংস্থাটি। দুদক জানিয়েছে, ঋণের নামে 615 কোটি টাকা আত্মসাৎ করেছেন এক্সিম ব্যাংকের সাবেক এই চেয়ারম্যান। এই ঘটনায় সংশ্লিষ্ট 30 জনকে আসামি করে চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন। এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং যেই বেনিফিশিয়ারির হিসাবে টাকা স্থানান্তর রূপান্তর হয়েছে এবং যারা এটার সাথে যেই কাগজে প্রতিষ্ঠান ছিল, এই সকল এজাহারনামীয় আসামির বিরুদ্ধেই চার্জশিট দাখিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলার পর সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা করেছে সংস্থাটি। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়, তার প্রতি দুর্নীতি দমন কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। সম্পদ বিবরণী দাখিল না করার অপরাধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বিজ্ঞাপন প্রচারের নামে 8 কোটি 17 লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান HBM ইকবাল সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ডিবি পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। গুম হয়ে যাওয়ার কয়েকদিন পার হলেও এখন পর্যন্ত উদ্ধার হয়নি এনসিপির কদমতলী থানার সদস্য মোহাম্মদ ওয়াসিম আহমেদ মুস্কান। জড়িতদের শনাক্ত এবং ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় বৃহস্পতিবার সকাল 6টার দিকে রাজধানীর কদমতলী থানার এনসিপির সদস্য মুস্কানকে বাসা থেকে তুলে নিয়ে যাচ্ছেন কয়েকজন। এই ঘটনায় রোববার মুস্কানের স্ত্রী কদমতলী থানায় সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করেন, ডিবি পরিচয়ে কয়েকজন ব্যক্তি তার স্বামীকে বাসা থেকে তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ডিবির লোক, প্রশাসনের লোক, এই কারণে দরজাটা খোলা হয়েছে। তারপরে খোলার পরে কোনো কথা বাজা কিছুই বলে নাই, ওরে শুধু কলারে ধরে টাইনা নিয়ে গেছে। বলছে তোর মা বাবা নিয়ে কালকে শাহপুর থানা থেকে যায় নিয়ে আসবি। এই অপকর্মের প্রত্যাবর্তন আমরা 24 জুলাই পরবর্তী বাংলাদেশে কখনোই হতে দেব না। অনতিবিলম্বে আইনের সঠিক প্রয়োগ ও ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ওয়াসিমের যে গুমের ঘটনা, যাকে আমরা একটা গুমের ঘটনা হিসেবে করছি, এই গুমের ঘটনা দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে এবং ওয়াসিমকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে এবং এই দায়িত্বটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেই পালন করতে হবে। কদমতলী থানার ওসি জানান, জড়িতদের শনাক্ত ও ভুক্তভোগীকে উদ্ধারের চেষ্টা চলছে।
আমাদের যতগুলো ইউনিট আছে সবগুলো ইউনিট একসাথে কাজ করছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে ওয়াসিমকে দ্রুত উদ্ধারের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। আমরা নতুন করে বাংলাদেশে এই সূচনাটা দেখতে চাই না। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। দেখছেন প্রবাসের সময়। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে নিজেকে একজন যুদ্ধবন্দী আখ্যা দিয়ে নির্দোষ দাবি করলেন মাদুরো। একই সঙ্গে নিজেকে ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টও দাবি করেন তিনি। পরবর্তী শুনানি আগামী 17 মার্চ। এদিকে শুনানি চলাকালে আদালতের বাইরে মাদুরো ও ট্রাম্পের পক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে সোমবার স্থানীয় সময় দুপুরে কারা পোশাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলে মার্কিন প্রশাসন। আদালতে প্রথম হাজিরায় নিজেদের নির্দোষ দাবি করেন মাদুরো ও তার স্ত্রী। মাদুরো বলেন তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং একজন সৎ ব্যক্তি। তার বিরুদ্ধে মাদক চোরাচালান, ষড়যন্ত্র সহ মোট 4টি অভিযোগ রয়েছে। আদালতের বিভিন্ন সূত্র মতে জানা গেছে এখনই জামিনের আবেদন করবেন না প্রেসিডেন্ট ও তার স্ত্রী। এর মধ্য দিয়ে শেষ হলো মাদুরোর প্রথম শুনানি। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 17 মার্চ। শুনানি শেষে মাদুরোকে এই আদালত থেকে হেলিকপ্টারে করে ব্রুকলিনের বন্দি শিবির মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এখন আইনি প্রক্রিয়া শেষে কবে ও কি রায় হয় তা সময়ই বলে দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভেনেজুয়েলার সামগ্রিক ইস্যু নিয়ে মার্কিন গুরুত্বপূর্ণ কিছু আইন প্রণেতার সঙ্গে বৈঠক করেছে ট্রাম্প প্রশাসন। বৈঠকে সার্বিক পরিস্থিতি ও ট্রাম্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশ হাই কমিশনে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ খালিল। এ সময় বাংলাদেশ হাই কমিশনার ডক্টর নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী ডক্টর আলী হায়দার আহমেদ উপস্থিত ছিলেন। মালদ্বীপের রাষ্ট্রপতির বিশেষ দূত হিসেবে প্রয়াত বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে তিনি বাংলাদেশ সরকার এবং জনগণের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের প্রতি মালদ্বীপের এই সহমর্মিতা এবং সংহতি ভবিষ্যতেও দুদেশের মধ্যকার বন্ধুত্ব এবং সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মত সংশ্লিষ্টদের। প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 5 জানুয়ারি পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের শেষ সময় থাকলেও আগেভাগেই প্রবাসীদের হাতে পৌঁছেছে ব্যালট পেপার। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে রিপোর্ট। 54 বছরের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ভোটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের শেষ সময় ছিল 5 জানুয়ারি। মালদ্বীপ থেকে যারা আগেই নিবন্ধন করেছেন তাদের অনেকেই ব্যালট পেপার হাতে পেতে শুরু করেছেন। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাসে ভাসছেন প্রবাসীরা। রাজধানী মালেতে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি হাতে পেয়েছেন পোস্টাল ব্যালট ও খাম। প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ জানিয়েছেন। অনেকে বলছেন এই প্রথম সত্যিকার অর্থে দেশ গঠনে অংশ নেয়ার অনুভূতি পাচ্ছেন তারা। নিজেদের ভোটে জাতীয় সংসদে প্রতিনিধি পাঠাতে পারার সুযোগকে দেখছেন ঐতিহাসিক অর্জন হিসেবে। দেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালনের অনুভূতিও এখন স্পষ্ট বলেই মনে করছেন প্রবাসীরা। আমরা মালদ্বীপ থেকে এই প্রথম পোস্টাল ব্যালট পেপার হাতে পেয়ে আমরা নিজেরা অনেক খুশি আছি। ডক্টর ইউনূস সাহেব, আমি ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রবাসীদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের নির্বাচন কমিশনকে আমি থ্যাঙ্কস বলতে চাই যে তারা এমন একটা সুযোগ আমাদের করে দিয়েছে। আমরা প্রবাসী থেকে ভোট দিয়ে তাদেরকে প্রতিনিধিত্ব করে তাদেরকে সংসদে পাঠাবো আমাদের প্রবাসীদের দুর্দশার কথাগুলো বলার জন্য। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত ব্যালট খাম দেশে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। অনুরোধ করব যেন আপনারা একটু অপেক্ষা করেন ব্যালট পেপার পাওয়ার পরে। যে প্রার্থী তালিকা সেটি যখন চূড়ান্ত হবে সেটি কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমেই দেখতে পারবেন। আপনার নিজ আসনের সেই প্রার্থীদের তালিকা দেখে তখন আপনি আপনার ভোটটি প্রদান করবেন। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী 21 থেকে 26 জানুয়ারির মধ্যে। সময় সংবাদ, মালদ্বীপ।
বাংলাদেশের আসন্ন নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা ও জনগণের জন্য সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে জাতিসংঘ। সোমবার সদর দপ্তরে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, তবে প্রয়োজন মতো কারিগরি সহায়তা দেওয়া হবে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। খ্রিস্টীয় বড়দিন ও নতুন বছরের ছুটি শেষে বেশ কিছুদিন পর জাতিসংঘ সদর দফতরে প্রেস ব্রিফিং। সোমবারের ব্রিফিংয়ে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিফিংয়ে সময় সংবাদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। As you know, the national parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not, the UN itself doesn't send observers unless there is a mandate from the General Assembly or the Security Council, so that's no longer something that we do. I can check for you whether the UN country office is offering any technical support. Bangladesh Nationalist Party, BNP's acting chairman Tarek Rahman 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র সরাসরি জবাব না দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জাতিসংঘ। We will support in any way we can elections and the free expression by the Bangladeshi people of their political vision for their country. প্রেস ব্রিফিংয়ে ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান, ইরানে বিক্ষোভ ও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের বক্তব্য তুলে ধরেন দুজারিক। জাতিসংঘ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে উল্লেখ করেন মুখপাত্র। বলেন, আগামী নির্বাচন মত প্রকাশের স্বাধীনতা বজায় রাখা সহ বাংলাদেশের জনগণের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। ডোনাল্ড ট্রাম্পের একটি পোস্ট নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই পোস্টে যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ সুবিধা নেওয়া বিভিন্ন দেশের অভিবাসীদের তালিকা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তালিকা অনুযায়ী 54% বাংলাদেশি অভিবাসী দেশটির সরকারি সুযোগ সুবিধা নিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে সবাইকে আইনি প্রক্রিয়া মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রবাসী আইনজীবী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাংলাদেশি এলাকা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বলা যায় এখন অনেকটাই শুনশান নীরবতা। অভিবাসন ইস্যুতে আইসের ধরপাকড়ের পর সর্বত্রই উদ্বেগ উৎকণ্ঠা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশিদের সম্পর্কে যে তথ্য দিয়েছেন তাতে আতঙ্ক যেন আরও বেড়েছে। ধরপাকড়ের মধ্যেই এবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সোমবার একটি তালিকা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের অভিবাসীরা কারা কতটুকু যুক্তরাষ্ট্র সরকারের সুযোগ সুবিধা নিচ্ছেন তা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। এতে দেখা যায় তালিকার 20তম দেশ হিসেবে 54% বাংলাদেশি পরিবার সরকারি সুবিধা ভোগ করছেন। অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য বোঝা বরাবরই এমন একটি ধারণা প্রতিষ্ঠিত করতে চান ডোনাল্ড ট্রাম্প। এজন্য সরকারি সুযোগ সুবিধা বন্ধ করার পক্ষে তিনি। অভিবাসীদের মধ্যে তাই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ট্রাম্প ইঙ্গিত দিয়েছে কোন কোন দেশ কত % সুবিধা নিচ্ছে। যদি বৈধভাবে নিয়ে থাকে ভয়ের কোনো কারণ নাই, অবৈধভাবে সুবিধা নিয়ে থাকলে আমেরিকা ইজ এ ল অফ দ্য ল্যান্ড। যুক্তরাষ্ট্রে এমন পরিস্থিতির মধ্যে সবাইকে আইনি প্রক্রিয়া মেনে চলার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি আইনজীবী। মিথ্যা তথ্য দিয়ে কেউ মেডিকেড সহ যে কোনো ধরনের সরকারি সুবিধা নিয়ে থাকে তাদের গ্রিন কার্ড বাতিল হতে পারে। এদিকে ডেমোক্রেট শাসিত ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্ক সহ 5টি অঙ্গরাজ্যে $10 বিলিয়ন বেশি অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এতে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সোশ্যাল সার্ভিস বন্ধ হয়ে যাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দক্ষিণ আফ্রিকা ইসলামিক ফোরাম অব আফ্রিকার কর্মী শিক্ষা শিবির এবং নতুন বছরের কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার দেশটির পর্যটন নগরী কেপটাউনের আন্নুর সেন্টারে বাছাইকৃত কর্মীদের নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই আয়োজনে ওয়েস্টার্ন কেপ শাখার কমিটি ঘোষণা করেছে ইসলামিক ফোরাম অব আফ্রিকা।
শিক্ষা শিবিরে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি। মানবিক বাংলাদেশ গড়তে ও আগামী নির্বাচনে দেশের জন্য অগ্রণী ভূমিকা রাখতে কর্মীদের আহ্বান জানান তিনি। আমরা আমাদের ভাইদের মেধার কিছু পরীক্ষা নিই। আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ ইউনিট বেলদল শাখা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। এখনও আইসিসির জবাবের অপেক্ষায় বাংলাদেশ। বিসিবির চিঠির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছুই জানায়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনঅফিসিয়াল চ্যানেলে বিভিন্ন প্রস্তাবের কথা শোনা গেলেও সেগুলো নিয়ে আপাতত ভাবছে না বিসিবি। আনুষ্ঠানিকভাবে কিছু পেলে সরকারের কোর্টে বল ঠেলে দেবে তারা। তবে ভারত থেকে মাছ সরানোর দাবিতে এখনও অনড় অবস্থানে ক্রিকেট বোর্ড। মুস্তাফিজ ইস্যুতে উত্তাল বাংলাদেশের ক্রিকেট। ভারতের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন ২২ গজের মঞ্চে। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপে দল পাঠাবে না বিসিবি। আইসিসির কাছে সাফ জানিয়ে দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভারতের বেশ কিছু গণমাধ্যমের খবর, বাংলাদেশকে সিদ্ধান্ত পরিবর্তন করতে অনলাইন সভায় রাষ্ট্রীয় নিরাপত্তা দেওয়ার প্রস্তাবও দিতে পারে আইসিসি। তবে গুঞ্জন শোনা যাচ্ছে এমন প্রস্তাবেও নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে বোর্ড। ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য হাতে সময় খুব বেশি নেই। বাংলাদেশের অনড় অবস্থানে কোন পথে হাঁটতে পারে আইসিসি? বেশ কয়েকটি পথ খোলা থাকলেও প্রতিটি ধাপেই আছে জটিলতা। ক্রিকেট দুনিয়ায় যেহেতু ভারতই সর্বেসর্বা, তাই বিসিসিআইকে দিয়ে বাংলাদেশকে শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নিতে রাজি করানোর উদ্যোগ গ্রহণ করতে পারে আইসিসি। তবে সরকারের নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে ভারতে যাওয়া সম্ভব নয় বলে এ সময় পার পেতে পারে বাংলাদেশ। নিরাপত্তা বাড়িয়ে নতুন প্রস্তাব দেয়া হলেও তা না রাখারই আভাস দিয়েছে বোর্ড। তাই ভেন্যু পরিবর্তন করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে রাখতে চাইবে আইসিসি, এমন আভাসই পাওয়া যাচ্ছে চারদিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আইপিএলের এক দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দুনিয়ায় একের পর এক দরজা খুলছে মুস্তাফিজুর রহমানের জন্য। পাকিস্তান সুপার লিগ পিএসএলে আগামী মৌসুমের জন্য নাম তালিকাভুক্ত করেছেন কাটার মাস্টার। আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার ৩ দিনের মাথায় সাতক্ষীরা সাইনাইটকে নিজেদের লিগে খেলানোর ঘোষণা দিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলোতে ফিজের ছবি দিয়ে এই ঘোষণা দেন তারা। পিএসএলের নতুন যুগে মুস্তাফিজকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। তবে ফিজ কোন দলে খেলবেন সেটা এখনও ঠিক হয়নি। ধারণা করা হচ্ছে নতুন যে ফ্র্যাঞ্চাইজিটি এবারে যুক্ত হবে তাদের সঙ্গে সরাসরি চুক্তি হতে পারে মুস্তাফিজের। এছাড়া কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং ইসলামাবাদ ইউনাইটেড থেকেও মুস্তাফিজকে নেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। এর আগে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল খেলেছিলেন মুস্তাফিজ। ভবিষ্যতে ভেবে চিনতে আইপিএলে নাম দেবেন বলে জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। আইপিএল থেকে বাদ দিলেও ফিজের মধ্যে কোনো পরিবর্তন দেখছে না তার সতীর্থরা। বিশ্বকাপের শেষ পর্যায়ে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও সেখানে সমস্যা দেখছেন না সাইফুদ্দিন সাকিবরা। একই ধরনের কন্ডিশন হয় ভেন্যু পরিবর্তন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মত তাদের। সিলেট থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে, ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি। খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। ও আমি আমার ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে ওরকমই মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। মুস্তাফিজ এমনই, চারপাশের কোনো কিছুই তাকে খুব একটা ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় ভেসে যান না কখনোই। তাই তো টিম বাসে গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার পরও দেখাননি কোনো প্রতিক্রিয়া।
অথচ তার পাশে পুরো দেশ। শেষ কবে একজন ক্রিকেটারের পাশে এভাবে পুরো দেশ দাঁড়িয়েছিল সেটা বলা কঠিন। তাই তো বিপিএল এ খেললেও ভারত বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ নিয়ে আগ্রহ সবার। ভারত ক্রিকেট বোর্ডের আচরণ ভালোভাবে নেননি ফিজের সতীর্থরাও। তাই আগামীতে আইপিএল নিলামে নাম দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম সাকিব। ক্রিকেটে পলিটিক্স না আসাটাই ভালো। আর আমরা তো চাই, আমরা তো পলিটিক্যাল দিক দিয়ে চিন্তা করি না। এজ এ প্লেয়ার হিসাবে আইপিএল খেলার ইচ্ছা থাকে, ওই হিসাবে আমরা নাম দিই। সো নেক্সট ইয়ার যদি এজেন্টের সাথে কথা বলে বা দেশে যারা আছে তাদের সাথে কথা বলে আমরা নাম দিব বা নাম দিব না। ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। সেখান থেকে বুলবুলের বোর্ড সরে আসবে না পাওয়া যাচ্ছে এমন আভাসও। বিসিবির মতো ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু পরিবর্তনের কথা। তবে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখেন না তানজিম সাকিব ও সাইফুদ্দিন। তাই শ্রীলঙ্কায় খেলতে হলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল। বোর্ড তো এই কাজই করবে, প্লেয়ারদেরকে তারা আগলে রাখবে, এটাই বোর্ডের কাজ আসলে। সো এখানে বোর্ড অবশ্যই তাকে সাপোর্ট করবে এবং সাপোর্ট করেছে, যেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল এবং এটাই বোর্ডের কাজ। আর বাদবাকি যেটা প্ল্যানিংয়ে যদি বলি যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া উইকেটের মধ্যে খুব একটা ডিফারেন্স না, শুধু প্রেমাদাসা পরে। বাদবাকি শ্রীলঙ্কার যে ভেন্যু আছে ওইগুলো একদম ফ্ল্যাট ট্র্যাক। সো আমি মনে করছি না যে খুব একটা সমস্যা হবে প্ল্যানিংয়ে। জানি না আসলে কি হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো ভেন্যুতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা টি20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। অবশ্য বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না তারা। বিপিএল শেষে শুরু করতে চান বিশ্বকাপের প্রস্তুতি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, সিলেট। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।